ভেতর থেকে মাথা বের করে বালিশের উপর রাখলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো আর ভাবতে লাগলো রাতের কথা। সে সারপ্রাইজ গিফট হিসেবে ভেবেছিল কসমেটিকের নয়তো ড্রেস, কারণ মানুষটা তাকে এইগুলোই দিত বেশি। কিন্তু শেষ মুহূর্তে এসে তার ভাবনায় এক বালতি গোবর ঢেলে দিয়ে অন্য কিছু দিয়েছে, সেটা সে ভাবতেও পারেনি। ভদ্রলোককে যে কথার জালে ফাঁসিয়ে এভাবে ধোকা দিতে পারে সেটা কোনাক্ষরও টের অবধি পায়নি। লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আড়ালে ঠিকই কাঁটা সহ মাছ গিলে খেতে পারে। এসব ভেবে ডান দিকে ঘাড় কাত করে আধো আধো চোখে তাকায়। অসভ্য লোকটা সোফায় বসে থেকে রিল্যাক্সে ল্যাপটপে কাজ করছে। পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে। লালচে ঠোঁট কামড়ে চশমা ভেদ করে কপাল কুচে তাকিয়ে আছে স্ক্রিনে, হয়তো জরুরি কিছু পড়ছে। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন নজর সরিয়ে নিবে তখনই মানুষটার সাথে চোখাচোখি হয়ে যায়। সে চট করে মাথা সোজা করলো। আজ লোকটার দিকে তাকাতেও কেন জানি ভীষণ লজ্জা করছে। আই ইউ ওকে মিসেস খান? আলো প্রত্যুত্তরে জবাব না দিয়ে উঠে বসলো। মাথা নিচু করে দু হাতে পরনে শার্টের খোলা দুটো বোতাম লাগালো। তারপর এলোমেলো চুলগুলো হাতে কোপা করে রেখে দিল। শরীর থেকে কম্পটা সরিয়ে বিছানা থেকে নামতে গেলে আধার উঠে এসে ধীর কণ্ঠে বলল, আমি সাহায্য করব। আলো দাঁত কিরমির করে বলল, আমার পা ভেঙে যায়নি। আধার দুহাতে প্যান্টের পকেটে গুজে কাঁধ নাচিয়ে বলল, আজ ইউর উইশ। আলো কিছু না বলে বিছানা থেকে নেমে সামনে পা বাড়াতে টের পেল তার পা দুটো অবশ হয়ে আসে। তবুও সে বাহিরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কিন্তু বেশিক্ষণ অভিনয় করতে পারল না। কয়েক কদম হাঁটার পরই টপাস করে রোডের মাঝে আছড়ে পড়ল। মেয়েটার নাজেহাল অবস্থা দেখে আধা ঠোঁট কামড়ে হেসে সামনে হাঁটু গেড়ে বসলো এবং গমগমে গলায় বলল, সো ম্যাডাম, আপনার পাজোড়া অক্ষত থাকা সত্ত্বেও কেন হাঁটতে পারছেন না? একথা শুনে আলোর ইচ্ছে করলো মানুষটার মাথার সব চুল টেনে ছিঁড়তে। হুইল চেয়ারে লাগবে? তাহলে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি। কি বলেন? আলো রাগান্বিত চোখে তাকিয়ে বাম হাতে তর্জনী তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি দুর্বল নই। আই রিপিট, দুর্বল নই। আদা তর্জনী আঙুল ধরে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, রাইট যান। আফটার অল, যতটুকু আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। আই অ্যাম সো ইমপ্রেস। কথাগুলোর মানে বুঝতে কয়েক মিনিট সময় লাগে আলোর, কিন্তু যখন বুঝতে পারলো তখন বিছানা হাতড়ে বালিশ নিয়ে লোকটার মুখে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, চুপ করুন অসভ্য লোক। আদার বালিশ ধরে নিঃশব্দে হেসে উঠে দাঁড়ায়। আলো সাপের মতো ফোঁস করতে করতে স্বামীর দিকে তাকায়। পাষাণ লোকটা সারা রাত তাকে জ্বালিয়ে এখন দিব্যি দাঁত বের করে হাসছে, অথচ সে শরীরের ব্যথায় মরছে। আলো কোনো মতে উঠে দাঁড়ায়। আদার মনে মনে ভাবলো, মেয়েটা হয়তো এখন ওয়াশরুমে যাবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে আলো বিছানার মাঝে শুয়ে পড়ল। মেয়েটার কাণ্ড দেখে আদার মাথা নিচু করে হাসলো। পরক্ষণে কাছে এসে এক ঝটকায় কোলে তুলে নিল। শুরুতে তেরামি না করলেও পারতে। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল, আপনিও শুরুতে নাটক না করে বউয়ের সেবা করলেই পারতেন। আদার মাথা নিচু করে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের কোণে শক্ত চুমু খেলো। তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে শান্ত গলায় বলল, অর্ধাঙ্গিনীর সেবা করতে এই আদার খান সারা জীবন প্রস্তুত। আলো কিছু না বলে বুকের মাঝে লেপ্টে থাকলো। আদার খুব যত্নের সাথে
প্রিয়তমাকে গোসল করিয়ে দিয়ে রুমে নিয়ে এলো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসিয়ে রেখে চুলগুলো মুছে দিল। আলো মুখ তুলে ভুলেও আয়নার দিকে তাকায় না, অথচ সে অনুভব করতে পারছে এক জোড়া তীক্ষ্ণ চোখ তাকেই দেখতে ব্যস্ত। আদা নিজের কাজ শেষ করে আলোকে বিছানায় আশোয়া করে বসিয়ে দিল। তারপর নিজের শরীর থেকে আধা ভেজা শার্ট খুলে ফেলল। এই পাজি মেয়েটা তাকেও ভিজিয়ে দিয়েছে। আলো আর চোখে স্বামীর নগ্ন পিঠের দিকে তাকায়। সেথায় অসংখ্য নখের আঁচড়, খামচি স্পষ্ট। কাদও রক্ষে পায়নি, সেখানেও ছোপ ছোপ কামড়ের চিহ্ন। এই জন্যই বুঝি টি শার্টের বদলে শার্টে পরেছে। আলো নজর সরিয়ে নিজের গলা ও কাঁধের দিকে তাকায়। অসভ্য লোকটা তাকেও ইচ্ছে মতো কামড়েছে, তাহলে সে কিভাবে ছেড়ে দিত? তার জল্পনার মধ্যে আদা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল এবং ফিরে এলো খাবারের প্লেটে নিয়ে। অর্ধাঙ্গিনীর সামনে বসে নিজ হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। সেও একই প্লেটে খেতে লাগলো। জান। আলো ওষুধ খেয়ে বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বুজেছিল। সে সময় গলার ভাঁজে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আধা সকল ক্ষতস্থানে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আবারও আদুরে কণ্ঠে ডেকে উঠল, শ্যামা পাখি। আলো ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে নিতে কোনো মতে জবাব দিল, বলুন। সারপ্রাইজ গিফট পছন্দ হয়েছে। লজ্জায় আলোর চেহারা লাল টকটকে হয়ে উঠে। এহেন কথা শুনে মনে হলো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কত বড় নির্লজ্জ হলে এমন কথা আবার বড় মুখ করে জিজ্ঞেস করে। আলো হাসাফাসা করতে করতে দু হাতে স্বামীকে ঠেলতে শুরু করলো। আদার গিফট দেশ থেকে মুখ তুলে কপাল কুঁচকে বলল, সবসময় এমন ব্যাঙের মতো টিং বিং করো কেন? তো কি আপনার অসভ্য মার্কা কথা শুনবো? এখানে অসভ্যতামির কি দেখলে আশ্চর্য? তাহলে ও কথা জিজ্ঞেস করার মানে কি? আদারের কপাল আরো কুঁচকে গেল। সে মেয়েটার বাম হাত সামনে এনে অনামিকা আঙুলের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, আমি এটার কথা বলছিলাম। আলো হাতের দিকে তাকায়। অনামিকা আঙুলের মাঝে একখানা ডায়মন্ডের রিং চকচক করছে। রিংটা অর্ধেক চাঁদের আকারে ডিজাইন করা। দেখে এক ফালি চাঁদই লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে স্বয়ং চাঁদ নেমে এসেছে তার হাতে। আলো যতটা না মুগ্ধ হয়েছে তার চেয়ে বেশি বিষণ্ণ হয়েছে। সে আংটিটা ছুঁয়ে দিয়ে বিষমে আওড়ালো। চাঁদ। আদার ঝুঁকে হাতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, তুমি আমার অন্ধকার জীবনে আসা এক মুঠো চাঁদের আলো। আর এই তুমি আদারের ব্যক্তিগত চাঁদ। চাঁদের কিন্তু কলঙ্ক থাকে। তোমারও আছে। আলো চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলো, কই? আদার চোখে চোখ রেখে বলল, চেয়ে দেখো, আমি তোমার সেই কলঙ্ক। আলো মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, চাঁদের কলঙ্ক স্বয়ং আদার খান। ব্যাপারটা মন্দ নয়। আদার অর্ধাঙ্গিনীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর শুধালো, বললে না তো গিফট পছন্দ হয়েছে কিনা? আলো ঝুঁকে স্বামীর কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, খুব পছন্দ হয়েছে। আর প্রথমটা? আলো দুহাতে মাথার চুল খামচে ধরে টানাটানি করতে করতে বিড়বিড় করে বলল, আপনি ভালো হবেন না, তাই না? আদার হেসে উবুর হয়ে বাহু ধরে শক্ত করে রমণীর পাতলা কোমর আঁকড়ে ধরে। পেটের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলে উঠল, এতদিন তো ভালোই ছিলাম, এখন থেকে না হয় একটু খারাপই হলাম।
একটু থেমে পুনরায় আওড়ালো, আজ থেকে শুধু তোমার কাছেই আদার খান ব্যাট বয় হয়ে থাকবে, প্রমিস। রাতের বেলায় অফিসে একটা পার্টির আয়োজন করা হয়েছে। একটা ডিল সাকসেস হওয়ায় আজ এই ছোট অনুষ্ঠানটি। অফিসের গ্রাউন্ড ফ্লোরটা খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। সেথায় মানবীরা ঘিসে করছে এবং নিজেদের মতো পার্টি এনজয় করছে। এখানে কোনো বাইরের লোক নেই, সবাই অফিসের কর্মচারী। রাত একটা টেবিলে বসে থেকে রেড ওয়াইন খাচ্ছে, কিন্তু অতিরিক্ত না। যতটুকু খেলে নেশায় বুধ হবে না ঠিক ততটুকুই খেয়েছে। তার আগে থেকেই নেশা করার অভ্যেস আছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন খেত, এজন্য এখন একটু খেলে সহজে নেশা মাতাল হয় না। অস্ট্রেলিয়ায় থাকাকালীন একবার বড় ভাইকে ড্রিঙ্কস করিয়েছিল। ছেলেটা নর্মাল ড্রিঙ্ক ভেবে খেয়েছিল, কিন্তু সে কি জানতো ওই নর্মাল ড্রিঙ্কে তার ছোট ভাই নেশাক্ত কিছু মিশিয়ে রেখেছিল। রাতের প্ল্যান ছিল বড় ভাইকে মাতাল করে মেয়ের কাছে পাঠাবে, কারণ সারাক্ষণ তাকে চরিত্র নিয়ে কথা শোনাতো। তাই সেও ঠিক করে বড় ভাইয়ের ফুলের মতো চরিত্রে একটু দাগ লাগাবে, যেন সেও পাল্টা জবাব দিতে পারে। সবকিছু তার প্ল্যান মতোই হয়েছিল। বিদেশি সুন্দরী রমণীকে ওর বড় ভাইয়ের রুমে পাঠিয়েছিল, কিন্তু তার অতি ভদ্রলোক ভাই মাতাল অবস্থা থেকেও ওই মেয়েটার দুগাল চটিয়ে লাল করে দিয়েছিল। ওই রাতে শুধু বিদেশি রমণী মার খায়নি, সাথে সেও খেয়েছিল। এমনকি সকালে নেশা কেটে যাওয়ার পর তাকে আরো গণধোলাই দিয়েছে। বড় ভাইয়ের হাতে মার খেয়ে এক সপ্তাহের মতো হাসপাতালে পড়েছিল। সেদিন থেকেই তার মনে অনেক রাগ জমে। তাই তো বড় ভাইকে বেশি পাত্তা দেয় না। সে সবসময় নিজে মর্জি অনুযায়ী চলাফেরা করে এসেছে, কিন্তু এই 1.5 বছরের মধ্যে সে অন্য রূপে বড় ভাইকে আবিষ্কার করে। সে এতগুলো বছর নানাভাবে কষ্ট দিয়েছে, কথায় কথায় অপমানও করেছে। সে সারাক্ষণ খারাপ ব্যবহার করলেও কখনো তার ভাই খারাপ ব্যবহার করেনি, বরং সবকিছু মুখ বুজে হজম করে নিয়েছে। এত কিছুর পরও তাদের কোনো কমতি অনুভব করতে দেয়নি, উল্টো নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছে এবং করে আসছেও। অথচ সে বড় ভাইয়ের মূল্য দিতে পারল না। আজকাল এইগুলো ভাবলে বড্ড আফসোস হয় রাতের। সে যখন থেকে ইনকাম করতে শুরু করেছে, তখন থেকে বুঝতে পেরেছে টাকা কামানো ঠিক কতটা কষ্টের। সময়ের সাথে সাথে সে একটু একটু করে বড় ভাইয়ের কষ্ট উপলব্ধি করতে পেরেছে। একই সাথে অতীতের কিছু খারাপ দৃশ্য বারবার তাড়া করে বেড়ায়। সে এতটা খারাপ না হলেও পারত। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রাত। অতীতে করা কাজগুলো তো আর মুছে ফেলতে পারবে না, তবে সে বর্তমানে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। এই যে এখন সেও প্রতি মাসে বাড়িতে টাকা দেয়, আর বাদবাকি নিজের হাত খরচ হিসেবে রাখে। সে আগের মতো আর অতিরিক্ত খরচ করে না। এখন সবকিছু ভেবে চিনতে মেপে মেপে খরচ করে। সে একটু হলেও বড় ভাই নামক মানুষটার কাঁধের ভার কমাতে চায়। ছেলেটা অনেক করেছে তাদের জন্য, এখন থেকে না হয় সে সব দায়িত্ব নিবে। হাই হ্যান্ডসাম, একটা চেয়ার টেনে নিয়ে একজন রমণী এসে রাতের পাশে বসলো। এটা দেখে ছেলেটার কপাল কুঁচকে গেল, তবে পাত্তা না দিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, বাই। রমণী হাসলো। অতএব বলল, আমি তোমার ব্যাপারে জানি রাত। হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর আ প্লে বয়। অচেনা মেয়েটার মুখে এমন কথা শুনেও রাত শান্ত। সে ওয়াইন শেষ করে ধীর কণ্ঠে বলল,
তাহলে আপনি আমার সামনে কেন? আপনি কি জানেন না খারাপ ছেলেদের থেকে দূরে থাকতে হয়? খারাপ ছেলে যদি এত হট হয় তাহলে কাছে আসা যায়। কি বলতে চাচ্ছেন সোজাসুজি বলুন। তোমাকে চাই আমার। মেয়েটার অঙ্গভঙ্গি ও হাবভাব দেখে রাত আগেই বুঝতে পেরেছিল এমন কিছুই বলবে। হাজার হোক সে এসবে অনেকটাই পরিচিত। অনেকটা দেরি করে ফেলেছেন মিস। আমি আর এসবে নেই। যুবকের কথা শুনে মেয়েটা অসন্তুষ্ট হলো। সেই শুরু থেকে ছেলেটাকে দেখে আসছে, এমনকি কাজের বাহানা দিয়েও হুটহাট করে কাছে যাওয়ার চেষ্টা করত, কিন্তু ছেলেটা কথা বলা তো থাক, সামান্য তাকায় না পর্যন্ত। তখনই বুঝতে পেরেছিল হয়তো নিজেকে ভালো করার চেষ্টা করছে, তবুও সে আজ এসেছে। আর এতদিন যেটা সন্দেহ করেছে এখন সেটাই সত্য হলো। ঠিক আছে, চলো বিয়ে করে নিই। মেয়েটার এহেন কথা শুনে রাতের মুখ থেকে সব মটুক টেবিলের উপর ছিটকে পড়ল। সে টিস্যু দিয়ে মুখ মুছে অদ্ভুত চোখে তাকায়, তারপর দাঁতে দাঁতে পিষে বলল, আমার বেটে কাঁপানোর বদলে যদি নরম গালে গরম থাপড় পড়ে তাহলে ব্যাপারটা কেমন হবে? খুবই জঘন্য। পাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠস্বর শুনে রাত ঘাড় ঘুরিয়ে তাকায়। ঈশিতা বুকে দুহাতে বেঁধে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। সিনিয়র ম্যামকে দেখা মাত্রই মেয়েটা কেটে পড়ল। ঈশিতা এসে অন্য চেয়ারে বসতে বসতে বলল, চলুন বিয়ে করে নেই। রাত বাঁকা হেসে বলল, চলুন বিয়ের আগে বাসর করে নেই। ছি, আপনি কত অশ্লীল, আর আপনি বড়ই সুশীল। আরে বাবা, আমি তো মজা করছিলাম। আমিও মজা করছিলাম। ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, আপনি পেলে বয়? রাত শান্ত গলায় বলল, ছিলাম, বাট এখন বড় ভাইয়ের মতো জেন্টেলম্যান হওয়ার চেষ্টা করছি। সে আমার থেকে হাজার গুণ ভালো, অথচ আমি ব্যাড বয়। অতীতে আপনি না হয় খারাপ ছিলেন, কিন্তু বর্তমানে তো চেষ্টা করছেন ভালো হওয়ার। এটাই বা কজন করে? রাত শব্দ করে শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠল, অবশেষে কোনো মেয়ে এই খারাপ আমিটাকেও বুঝলো। আজ সারাটা দিন রুমের ভেতরই কেটে গিয়েছে আলোর। মানুষটা কই যেন গেছে, আর সে একা একা মুরগির বাচ্চার মতো ঝিমাচ্ছে। আলো বিরক্তিতে আশেপাশে তাকায়, তারপর আস্তে ধীরে বিছানা থেকে নেমে রুমের বাহিরে গেল। তার শরীরটা এখন কিছুটা সুস্থ আছে। ডাইনিং রুমে কাউকে দেখতে পেল না। আলো সোজা রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে কিছু খাওয়ার জন্য আসে কিনা। মিষ্টি দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। সে চটপট মিষ্টি নিয়ে খেতে খেতে ডাইনিং রুমে এলো, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারলো না। ছুটে এসে বেসিনে বমি করতে শুরু করলো। তুমি প্রেগনেন্ট? অপ্রত্যাশিত বাক্যটি শুনে আলো চমকে উঠল। তরক্ষ করে পিছনে তাকিয়ে দেখে তাহমিনা খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সে চোখ মুখ ধুয়ে ধীর কণ্ঠে বলল, আপনার ভুল হচ্ছে মা। তাহলে হুটহাট করে বমি করে কেন? আলো কি জবাব দিবে বুঝতে পারল না। তার ছোটবেলা থেকেই হুটহাট বমি করার বাজে অভ্যাস আছে। বেশিরভাগ পেট খারাপ হলেই সে বমি করে। কিছুদিন ধরেই তার পেট কেমন জানি করছে। এটার জন্য ডাক্তার দেখাতে হবে, নয়তো এসবের জন্য সে ফেঁসে যাবে। সত্যি করে বলো, তোমার পেটে কার বাচ্চা? আলো অবাক চোখে তাকায়। কার বাচ্চা মানে? এই মহিলা কি বলতে চাচ্ছে? আপনি এসব কি বলছেন মা? আমি কেন প্রেগনেন্ট হতে যাব? আসলে আমার পেটে সমস্যা হয়েছে, এই জন্য। তাহলে এটা কি? একথা বলে তাহমিনা খান একটা প্রেগনেন্সি কিট বাড়িয়ে ধরল। আলো অবিশ্বাস চোখে ওই লাল দুটো চিহ্নের দিকে তাকায়। তাহমিনা খান তাচ্ছিন্ন সুরে বললেন,
তোমার মতো মেয়েকে আমার ভালো করে চেনা আছে। নিশ্চয়ই কোথাও গিয়ে নষ্টামি করে নিজের গর্ভে সন্তান ধারণ করেছো। ছি, লজ্জা করে না তোমার? আদার স্ত্রীর অধিকার না দেওয়ায় তুমি এমনটা করলে। আলোর পুরো পৃথিবী ভান ভান করে ঘুরে উঠলো। সে কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো দরজা খুলে আদার ছাড়া প্রবেশ করছে। কি হয়েছে এখানে? আর তুমি নিচে কেন? আলো কোনো জবাব দিল না, শুধু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। মেয়েটার চোখে পানি দেখে আদার অস্থির হলো। তড়িঘড়ি করে কাছে এসে দুগালে হাত রেখে বিচলিত কণ্ঠে শুধালো, খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? আলো স্বামীর বুকে মুখ গুজে দিল। এত বড় একটা মিথ্যে অপবাদ কিভাবে দিতে পারলেন তাহমিনা খান? তার মানে তুমিও জানো এই মেয়ে মা হতে চলেছে? তাহমিনা খানের কথা শুনে যেন আধার আকাশ থেকে পড়লো। পর মুহূর্তে চিল্লিয়ে উঠলো, হোয়াট ননসেন্স! ও কেন এখন মা হতে যাবে? তাহমিনা খান নিজের হাতে থাকা কিট দেখিয়ে বলল, এরও পরও আমাকে অবিশ্বাস করবে? আধার এক পলক লাল দাগের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এটা আমার বউয়ের না, নিশ্চয়ই আশরাফ খানের সেকেন্ড বউয়ের। বাই দা ওয়ে, কংগ্রাচুলেশন ছোট মা।